দেশে আর কেউ অন্ধকারে বাস করছে না, ফলে অন্ধকার থেকে বেরিয়ে এসে মৃদু আলোতে কারো চোখ ঝলসানোর উপক্রমও হচ্ছে না। সারা দেশে কেবল আলো আর আলো, শুধু বিদ্যুতের খাম্বা বানিয়ে জনগণকে হকচকিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই। দাঁড়ানো খাম্বায় চলমান বিদ্যুতের ঋণিঝিনি, সৌরবিদ্যুৎ গ্রামে গ্রামে, বায়োগ্যাস সবখানে। স্বপ্নের মতো শোনা গেলেও সেই দিন বেশি দূরে নেই। আর এই স্বপ্ন আমাদের সাথে আরও যারা দেখছে তাদেরই বেশ কয়েকজন আজ আছে আমাদের সাথে, আর তারা এসছে সরকারি বিজ্ঞান কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, তোমাদের কলেজ তো একদম বোধহয় এটার কাছেই, জি রাইট? ইটস জাস্ট এ ওয়াকিং ডিসটেন্স মনে হয়। ওকে, আমরা একটু পরিচয়টা নিয়ে নিই এখান থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম তাহমিদ আহমেদ ফাহাদ, আমি সরকারি বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। জি, আমি সাদমান শাহর খান মুগ্ধ, মাই নিকনেম ইজ মুগ্ধ। আমি সরকারি বিজ্ঞান কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম খন্দকার আহনাফ তাহারিক, ইউ ক্যান কল মি আহনাফ। আমি গভর্নমেন্ট সায়েন্স কলেজের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম হচ্ছে তানহা আরাফাত বিশ্বাস, ইউ কল মি তানহা। আমি রাজধানী সরকারি বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। নাইস, প্রত্যেকের নাম এত সুন্দর সুন্দর। কার সাথে কথা বলা শুরু করবো আমরা? তানহা থেকে শুরু করি। এত কলেজ থাকতে এই সরকারি বিজ্ঞান কলেজ কেন? সরকারি বিজ্ঞান কলেজটা ফার্স্ট অফ অল আমাদের মার্ক অনুযায়ী আমাদের কলেজ চুজ করতে হয়। আচ্ছা। যেহেতু আমরা সবাই এ প্লাসের ভিত্তিতে আমরা স্বনামধন্য কলেজ নটরডেমে পরীক্ষা দিই, সবাই, কেউ না চাইলেও প্যারেন্টসদের কারণে পরীক্ষা দিতে হয়। কিন্তু ভাগ্যে না থাকলে ওইটা যেহেতু আসে না, পরে আমাদের অন্য অপশনগুলো দেখতে হয়। আর যেহেতু আরও যে ভালো ভালো কলেজগুলো আছে এগুলো যেহেতু আমাদের বাসা থেকে অনেক ডিস্টেন্সে, তাই আমরা কাছের যেই কলেজগুলো ওই কলেজগুলোতেই মানে আর কি দেওয়ার ট্রাই করছি। আমার কাছে এই অপশনটাই ভালো লাগছে যে আমি এই কলেজে পড়বো, কারণ আমরা ক্লাস 10 পর্যন্ত আমরা যেই শিক্ষকের কাছে পড়েছিলাম উনিও সরকারি বিজ্ঞান কলেজের ছিলেন, তো ওনার কাছ থেকেই আর কি যেহেতু একটা অভিজ্ঞতা ছিল, পরম্পরা। আমাদের যে বায়োলজি স্যার ছিলেন, সেই বায়োলজি স্যার প্লাস ফিজিক্স কেমিস্ট্রি টিচার ওনারা সরকারি বিজ্ঞান কলেজে ছিলেন। বড় হয়ে কি হতে চায় তানহা? বড় হয়ে আমার ইচ্ছা হচ্ছে বাংলাদেশের পাট শিল্প নিয়ে কাজ করার। ওকে, পাট শিল্প নিয়ে কাজ করার কারণ এইটার কারণ হচ্ছে আমি এখন তো সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার এইসব হইতে চাই, কিন্তু আমি একটু ভিন্নভাবে চিন্তা করার ট্রাই করছি। কারণ বাংলাদেশে যদি এখন আমরা দেখি যে পাট শিল্পের যেই অবস্থানটা, বাংলাদেশ পাট শিল্পের যে অবস্থানটা থাকার কথা ছিল ওই অবস্থানটাই বাংলাদেশে এখন নাই। আমরা যদি দেখি বাংলাদেশের সর্ববৃহৎ যে পাট কারখানাটা, পাটকল, আদমজি পাটকল, ওইটা এখন বন্ধ হয়ে গেছে কালের বিবর্তনে। তো এত কিছুর পরেও আমরা দেখি যে বাংলাদেশের প্রায় 30% আয় পাট শিল্প থেকে আসে, এত ইয়ার পরেও, ট্র্যাজেডির পরেও। তাই যেই ইয়াগুলো আছে, ট্র্যাজেডিগুলো আছে, যে ওভারকাম করলে মনে হবে যে পাট শিল্পটা আরও অনেক দূরে চলে যাবে। তো আমার ওই জন্যই ইচ্ছা যে এই ধরনের ইচ্ছা কিভাবে আসলো, এত কিছু থাকতে পাট? কারণ এখন দেখি যেটাকে আমরা গোল্ডেন ফাইবার বলি। হ্যাঁ, গোল্ডেন ফাইবার বলি। আমরা দেখতেছি যে আমরা যে মুদির দোকানগুলোতে পলিথিনের যে ইউজটা আমরা দেখি, প্লাস্টিকের ইউজটা, ওটা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। একদম। এই আমাদের যে রিভলিউশনটা হলো, যে রিভলিউশনটার পরে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইউনূস স্যার, উনি বলেছিলেন যে কোনো দোকানে এখন প্লাস্টিকের কোনো থাকবে না, পলিথিন থাকবে না। তো আমার এর আগে থেকেই যখন আমি দেখছি যে এই প্লাস্টিকটা পরিবেশের জন্য অনেক ক্ষতি বয়ে আনতেছে, তো তখন থেকেই আমি ভাবছি যে যদি পাটের কোনো কিছু করে যদি এটার মানে পরিবর্তে ইউজ করা যায়, সেটা আমাদের উন্নতিতেও কাজ করবে প্লাস পরিবেশ বান্ধব হবে। অ্যাবসলিউটলি। এবং এই পাট শিল্প নিয়ে কিভাবে প্ল্যান করছো বা সামনে কিভাবে এগোতে চাও, এই নিয়ে আমরা একটু কথা বলছি। একটু পরে একটু আহনাফের সাথে কথা বলে আসি। আহনাফ বড় হয়ে কি হতে চায়? আমি অ্যাকচুয়ালি ইন ফিউচার আর্মিতে জয়েন দিতে চাই। ওকে, কজ ইউ লুক লাইক আর্মি রাইট নাও। তোমার সাথে কথা বলে আমার মনে হচ্ছে আমি একটা আর্মির সাথেই কথা বলছি। ইউ অলরেডি দেয়ার। আচ্ছা, সো কিভাবে, মানে এই ইয়াটা কোথা থেকে আসলো? ছোটবেলায় তো জিনিসপত্র অনেক কুল লাগতো, যে হ্যাঁ রাইফেলস নিয়ে চলে, গুলি চালাবো, হ্যাঁ এগুলা। বাট বড় হওয়ার পর রিসেন্ট টাইমসেই আমরা দেখেছি যে আমাদের এই যে স্টুডেন্ট মুভমেন্টটা হইলো, এটাতে আমরা যতই এফোর্ট দিছি, লাস্টে আর্মিদের ব্যাকআপ ছিল দেখেই, আর আর্মি আমাদের সাপোর্টে ছিল দেখে আমরা আমাদের মোটিভটা ফুলফিল করতে পারছি। সো
এই জন্য আর্মিতে জয়েন হতে চাই। প্লাস অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার আর্মির লাইফটা খুব ভালো লাগে, লাইক ফ্রম দ্য ট্রেনিং টু বিকামিং এ অফিসার। সো ইটস ভেরি ডিসিপ্লিনড অ্যাকচুয়ালি, তাই না? মনে করো যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইটস ভেরি ডিসিপ্লিনড অ্যান্ড ইউ নো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর ডুইং, সব কিছু খুব স্কেডিউলড করা। সো যাদের আসলে এই নিয়মের মধ্যে থাকতে যারা পছন্দ করে তাদের জন্য আমার মনে হয় এই প্রফেশনটা ঠিক আছে। এমনি বাসা থেকে আব্বুর ইচ্ছা আমি আর্মি অফিসারই হই, বাট আম্মু একটু ভয় পায় কজ আই এম দ্য অনলি সান অ্যান্ড ইউ নো লাইফের তো আর আনসার্টেনিটি থাকে আর্মিতে, এই জন্য আম্মু একটু প্যারা দেয়। বাট বলবে আমি আর্মিতে ডেস্ক জব করব, যুদ্ধে যাব না। এলে তো অন্য জবও করা যায়, বাট আর্মি তো এই কারণেই যেতে চাই, রাইট, দেশের জন্য কন্ট্রিবিউট। ঠিক আছে, আসছি আর একটু পরে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। মুগ্ধ, নামটা অনেক ভারী একটা নাম। জি। সো কিভাবে ক্যারি করছো এই নামটা এখন? আসলে এই নামটার যে মানে অবদানটা আমাদের এই আন্দোলনের মাধ্যমে যে প্রকাশ পেয়েছে এটা আসলে অনস্বীকার্য। এটা এভাবে যে প্রকাশ পাবে এটা কখনো বুঝতে পারিনি। তো সেদিক থেকেই মানে নিজেকে অনেক মানে ভালো লাগে এই নামটা বহন করতে। সো আমি ভেরি রেসপেক্টফুল টু দিস নেম। বড় হয়ে কি হতে চায় মুগ্ধ? আমি একজন কার এনথুজিয়াস্ট। আমি চাই বড় হয়ে নিজেকে একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে। আচ্ছা, বাংলাদেশে তো এটা নিয়ে পড়াশোনার বোধহয় স্কোপটা কম আছে। স্কোপ কম, এই কারণে আমি চাই নিজেকে একটা বেটার জায়গায়, যে জায়গায় এই সাবজেক্টটা নিয়ে অনেক ভালো আমার পড়াশোনার সিস্টেম থাকবে, ওই জায়গায় নিজেকে নিয়ে যেতে, সো দ্যাট আই ক্যান লার্ন দ্য থিং মোর প্রপারলি অ্যান্ড সি মাই সেলফ অ্যাজ এ অটোমোবাইল ইঞ্জিনিয়ার। কিভাবে আসলো এই চিন্তা মাথায়? আসলে এটা যদি বলতে চাই তাহলে আমার ছোটবেলার স্টোরিটা একটা বলা লাগবে। আমি যখন বার্থডে গিফট হিসেবে একটা গাড়ি পেতাম, বা আমাকে অনেক গাড়ি গিফট করা হতো, কারণ আমি গাড়ি পছন্দ করতাম ওই টাইম থেকেই। তো তখন আমি গাড়িগুলো দিয়ে খেলতাম না, গাড়িগুলো পার্ট বাই পার্ট খুলে ফেলতাম, খুলে ওগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করতাম। তো ওখান থেকে আসলে ইন্টারেস্টটা গেইন হতে থাকে, এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে যখন আমি এগুলোকে নিয়ে আরও জানা শুরু করি, তখন আমার দেখা যায় এটা একটা প্যাশনে পরিণত হয়ে যায়। সো এই দৃষ্টিকোণ থেকে আমি আর কি এটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি আরেকটু পরে মুগ্ধর কাছে, একটু কথা বলি ফাহাদের সাথে। না, আমি বড় হয়ে একজন বিজনেসম্যান হতে চাই। আমার বিজনেসের যে ক্ষেত্রে আমি আগাতে চাচ্ছি সেটা হচ্ছে ক্লোথিং। আমি ক্লোথিং ব্র্যান্ড একটা খোলার পরিকল্পনায় আছি। আসলে ছোটবেলা থেকেই আমার এই কাপড় চোপড় এগুলোর প্রতি অনেক ফ্যাসিনেশন ছিল। তো এখানে আর কি ক্লোথিং বলতে আমি চাচ্ছি আমাদের বর্তমান ইয়াং জেনারেশন তারা আর কি একটা ট্রেন্ড ফলো করে সবসময়। তো আমি চাচ্ছি ট্রেন্ডের সাথে সাথে একটা জিনিস ক্রিয়েট করতে, যেন আমার ব্র্যান্ডটা বাংলাদেশে উঠতে পারে। আর ক্লোথিং বলতে আমার কাছে ফর্মাল জিনিসগুলো খুব ভালো লাগে, যেমন স্যুটস, ফর্মাল ড্রেস আপ, এগুলো আমি খুবই পছন্দ করি। তাই আমি ক্লোথিংটাকেই আমার লাইফের একটা মানে পাথ নিয়ে আগাচ্ছি। তো আমার ইচ্ছা যে ক্লোথিং ব্র্যান্ড নিয়ে ইনশাল্লাহ আমি আগাতে পারবো, আর যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে ইনশাল্লাহ এটা বড়ভাবে বাংলাদেশে ইনশাআল্লাহ। বাট সায়েন্স নিয়ে পড়ে আসলে সায়েন্সটা হচ্ছে ব্যাকআপ, যা আমার কাছে মনে হয় প্ল্যান বি। ইয়েস, এখন যদি আল্লাহ তাআলা মাফ করুক, যদি আমি এখানে আগাইতে না পারি, তাহলে সায়েন্স নিয়ে আমি অন্যান্য সেক্টরে যেতে পারবো, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো, এছাড়া আমি ফ্যাশন ডিজাইনিং এ যদি যাই আমি অন্য একটা কোম্পানির জন্য কাজও করতে পারবো। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে কি সায়েন্সটা একটা বড় সড়ো ব্যাকআপ আমার। আর আমার মনে হয় না যে আপনি সায়েন্স নিয়ে পড়লে এটা আপনাকে বিজনেসের ক্ষেত্রে কোনো বাধা দিবে। তো যেহেতু একটা ব্যাকআপও আছে, একটা প্ল্যানও আছে, ইনশাল্লাহ পরিকল্পনা অনুযায়ী যদি আগাতে পারি, যদি আল্লাহ তাআলা ভাগ্যে রাখে, ইনশাল্লাহ কিছু করতে পারবো। কিন্তু এই যে সায়েন্স নিয়ে পড়ছো, নরমালি কি হয়, যারা সায়েন্স নিয়ে পড়ে তারা বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ডিফেন্স এরকম জায়গায় যেতে চায়, বাট তুমি এন্টারপ্রেনার হতে চাও, নিজের একটা ক্লোদিং ব্র্যান্ড তৈরি করতে চাও। বাসা থেকে কি কোনো চাপ আছে? না, বাসা থেকে কোনো চাপ নেই। আমার ফ্যামিলি আমাকে ফুল সাপোর্ট করে, তারা সবসময় বলে থাকে তোমার যা ইচ্ছা, তোমার যা স্বপ্ন, তুমি সেটা নিয়ে আগাও, তোমাকে এখানে কেউ বাধা দিবে না। এখন তারাও বলে থাকে যে তুমি যদি একটা জিনিস শুরু করতে চাও, প্রথমে এটা থেকে বাধা পাবা, দেখবা যে এটা হচ্ছে না, তোমাকে কষ্ট করতে হবে, কারণ স্ট্রাগল ছাড়া জীবনে কিছু আসে না। তো তোমার যেটা স্বপ্ন তুমি সেটা নিয়ে আগাও, আমরা এখানে কোনো বাধা দিব না, তুমি তোমার স্বপ্ন পূরণ করবে, ইনশাল্লাহ তুমি সফল হবে। ইনশাআল্লাহ তুমি সফল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কলেজ কিভাবে হেল্প করছে? আমাদের কলেজ যেহেতু সায়েন্স বেসড, তারা আসলে যারা সায়েন্স রিলেটেড যে কোনো কিছু পড়তে চাচ্ছে তাদেরকে অনেক হেল্প করে থাকে। আমাদের যারা টিচার তারা প্রত্যেকটা বিষয়ে অনেক স্পেশাল, তারা স্পেশালিস্ট হিসেবে আমরা যখন কোনো সমস্যা নিয়ে তাদের কাছে যাই, তারা অবভিয়াসলি সবসময় আমাদেরকে অ্যান্সার দিয়ে থাকে। ক্লাসে একটা জিনিস এভাবে পড়ে, পুরো ফ্রেন্ডলি আচরণ করে, সবাই যে কোনো সময় প্রশ্ন করতে পারে। আপনি যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে যাবেন, তারা অবভিয়াসলি আপনাকে উত্তর দেবে, কোনো খারাপ বিহেভ করবে না। তো আমাদের কলেজ অনেক সাপোর্টিভ, সেক্ষেত্রে সবাই এই কলেজে থেকে মানে ভালো ফিল করে। বাসা সাপোর্টিভ, কলেজ সাপোর্টিভ, তোমার ওই জায়গায় পৌঁছতে তো আমি আর কোনো বাধাই দেখছি না। ইনশাআল্লাহ। পড়াশোনার পাশাপাশি কিছু করা হয়?
পড়াশোনার পাশাপাশি আমার একটা জিনিস, আমার মুভি দেখতে খুব পছন্দ করি। তো কি ধরনের মুভি দেখা হয়? মিস্ট্রি, থ্রিলার এরকম মুভি দেখি। পড়াশোনার পাশাপাশি যদি একটু ফ্রি টাইম পাই বা পড়াশোনা করে যদি দেখা যায় যে আর ভালো লাগছে না, তখন একটা মুভি বা কোনো সিরিজের এপিসোড দেখি, তখন মাইন্ডটা একটু ফ্রেশ হয়, পরবর্তী যে কোনো কাজ করার জন্য আর কি আর একটু ভালো লাগে। তো এই ক্ষেত্রে আমার মুভিটাই মেইন আর কি। এক্সেলেন্ট। মুগ্ধ কিছু করে পড়াশোনার পাশাপাশি? পড়াশোনার পাশাপাশি আসলে আমি ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। আমি একটা টাইমে আমার স্কুল টিমের প্লেয়ার ছিলাম। আচ্ছা। তো এখন ওই খেলাটা ধরে রেখেছি, কিন্তু আসলে ইন্টার লাইফটা তো অনেক স্ট্রাগলিং একটা লাইফ, এত টাইম দেওয়া যায় না। যখন গ্যাপ পাই তখন খেলতে যাই। এছাড়া মুভি টুভিও দেখা হয় অনেক। নাইস। আহনাফ, কিভাবে নিজেকে তৈরি করছো আর্মি হওয়ার জন্য? আমি পড়াশোনার পাশাপাশি অ্যাকচুয়ালি বাসায় ওয়ার্কআউট করি অ্যান্ড ক্যালিস্থেনিক্স প্র্যাকটিস করি। অ্যান্ড এছাড়া আর কি চেস খেলা হয়, অত ভালো না বাট স্টিল খেলতে ভালো লাগে। অ্যাপার্ট ফ্রম দ্যাট মুভি দেখি, সিরিজ দেখি, ইংলিশ সিরিজগুলো যেগুলো আমাদের কলেজে কি বিএনসিসি আছে? হ্যাঁ, আমাদের কলেজে বিএনসিসি আছে বাট আমি কিছু রিজনে নাই ওটাতে। আচ্ছা, ওটা ঠিক আছে। মানে নরমালি যারা ডিফেন্সে যেতে চায় তারা কিন্তু দেখেছি আমি যে দে স্টার্ট উইথ জয়নিং বিএনসিসি অর ক্যাডেট। হ্যাঁ, অর ক্যাডেট। সো কিভাবে এগুলো হেল্প করে কিভাবে পড়াশোনাকে? এগুলো অ্যাকচুয়ালি পড়াশোনাকে হেল্প করে না, বাট আমার হবিজ হিসাবে কাজ করে। লাইক মাইন্ড রিফ্রেশের জন্য ইউজ করি। পড়াশোনা তো আছেই, অ্যান্ড এর সাথে হচ্ছে ক্লাবিং করি কলেজে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসাবে অলিম্পিয়াডস দেই, বিভিন্ন ফেস্ট অর্গানাইজে হেল্প করি, বিভিন্ন ফেস্টে ভলান্টিয়ার হিসেবে কাজ করি। লাইক নতুন মানুষের সাথে পরিচিত হই অ্যান্ড ফ্রেন্ডস বানাই। সো কানেকশনস বিল্ড করা ইজ মাই থিং। নাইস। তানহা, পড়াশোনার পাশাপাশি কিছু করা হয়? পড়াশোনার পাশাপাশি নর্মালি খেলাধুলা করা হয়। আমি আমার কলেজে স্পোর্টস ক্লাবের মেম্বার। আচ্ছা। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে ক্রিকেটার হওয়ার, বাট ওই সময়ের সাথে সাথে মানুষের যেই স্বপ্নটা চেঞ্জ হয়ে যায়, ওইরকমই আমার চেঞ্জ হয়েছে। তো ওই ক্রিকেট খেলাটাই এখন আমার আর কি, পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলা প্লাস ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, ফ্যামিলিকে নিয়ে কোয়ালিটি একটা টাইম স্পেন্ড করা, এগুলোই পড়ালেখার পাশাপাশি আর কি। রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট আমরা সবাই ডিরেক্টলি ইনডিরেক্টলি পার্টিসিপেট করেছি যে যার জায়গা থেকে। সো এটাকে কিভাবে দেখছো তানহা? এটাকে দেখতেছি হচ্ছে, আমি যেহেতু ডিরেক্টলি পার্টিসিপেট করেছিলাম, আমি প্রায় 18 জুলাই থেকে আন্দোলনে ছিলাম। তো আমার মনে হয় যে এই জিনিসটার মাধ্যমে বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। তাদের অধিকার আদায়ের অধিকার তারা আদায় করেই ছাড়বে, এইরকম একটা মানসিকতা তাদের মধ্যে আসে, এটা আগে তাদের মধ্যে ছিল না। এটা একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের জন্য একটা বড় উপার্জন। তো এটার মাধ্যমে আমরা যেই নতুন একটা রিভলিউশন বা স্বাধীনতাই বলতে পারি যেটা আমরা অর্জন করেছি, আমরা যাতে সেটা সামনে ধরে রাখতে পারি, কারণ আমরা জানি স্বাধীনতা অর্জন হচ্ছে এটা রক্ষা করা কঠিন বেশি। তো এটা যদি আমরা রক্ষা করতে পারি, আমাদের দেশটাকে ওইভাবে গড়ে তুলতে পারি, তো আমার বিশ্বাস যে দেশটা একসময় দুর্নীতিমুক্ত হবে, প্লাস পৃথিবীর মধ্যে একটা। আহনাফ, আমরা কিভাবে রক্ষা করতে পারি? এখন আমাদের মেইন টার্গেট এখন হচ্ছে রিফর্ম করা অ্যাকচুয়ালি। অ্যান্ড স্টুডেন্টরা আন্দোলন করে দেশটাকে স্বাধীন করছে, ঠিক আছে, বাট এখন আর কি আমাদের উপরেই মেইন রেসপন্সিবিলিটিটা যে আপনার যাতে ইন ফিউচার যাতে এরকম আর কিছু না হয়। সো ওইটার জন্য এখন অনেকের ইচ্ছা আবার দেশের বাইরে চলে যাওয়া, কিন্তু অ্যাকচুয়ালি দেশে থেকে নিজে কিন্তু চাইলে ওই সুযোগ সুবিধাগুলো তৈরি করে নেওয়া যায় যদি আমরা ওভাবে ওয়ার্ক করি। সো আই উড প্রেফার দ্যাট অ্যাকচুয়ালি ওভার গোয়িং অ্যাব্রড, বিকজ নিজের দেশে থাকার মতন শান্তি আর কোথাও নাই। অ্যাবসলিউটলি। কিভাবে আমরা আসলে রক্ষা করতে পারি এই মুভমেন্টটা থেকে আমরা যা দেখতে পারলাম যে এই জেনারেশনটা যেটাকে আগে মানুষ অন্য চোখে দেখতো, তারা যে কোনো কিছুই করতে পারে, তারা একটা দেশকে পুনরায় স্বাধীন করেছে যেটা সবাই বলছে। এখন এই তরুণ প্রজন্ম ভিতরের যে স্পিরিটটা, এটা অনেক বেশি, তারা চাইলেই যে কোনো কিছু করতে পারে। এখন তারা দেশটাকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা করছে, নতুন প্রধান উপদেষ্টা সবাই মিলে দেশটাকে আবার সুন্দর করার চেষ্টা করছে। এখন তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এখন তারা দ্বিধাবোধ করে না। তারা যদি কোনো জায়গায় কোনো খারাপ কিছু হয়, সেখানে তারা অবভিয়াসলি সব জায়গায় স্ট্যান্ড নেয়। যেমন এই মুভমেন্টের পর সব স্টুডেন্টরা রাস্তায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে, অনেকে বাজার মনিটরিংয়ে যায়, যেটা আসলে কেউ কখনো ভাবেনি যে স্টুডেন্ট হিসাবে এত কিছু কেউ করতে পারবে। তো আমি দেখতেছি যে এই জেনারেশনটা আসলে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আরও এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ বাংলাদেশটা আরও উন্নত হবে সেক্ষেত্রে। ইনশাল্লাহ। আমরা একটু মুগ্ধর কাছে শুনতে চাই, মুগ্ধ কিভাবে দেখছে এই মুভমেন্টটাকে? আসলে রেভলিউশনটা কখন হয়? যখন একটা পরিবর্তনের প্রয়োজন হয়।
আমরা একটা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা চাচ্ছি এই পরিবর্তন যাতে আমাদের দেশকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, এবং সেক্ষেত্রে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একযোগে কাজ করতে চাচ্ছি। তো আশা করি আমরা এই জিনিসটা ধরে রেখে আমাদের দেশকে নতুন এক স্বাধীনতার সাথে নতুন একটা বাংলাদেশ গড়ে তুলতে সাহায্য করব, এটাই। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমরা একজন মুগ্ধকে হারিয়েছি, কিন্তু আর যেন কোনো মুগ্ধকে না হারাই, সেই দিকটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। একজন মানুষ বেঁচে থাকে জীবন পেয়ে, আর সে জীবনটাকে সাজায় স্বপ্ন দিয়ে। যে স্বপ্ন সে হৃদয়ের গভীরে লালন করে, আর দিনের পর দিন বছরের পর বছর পথ চলে। আপনার আর আমার এই পথ চলা হোক আরও সুন্দর, আরও মসৃণ, সেই আশায় আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বপ্ন দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ।